নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা নতুন একটা ক্লাসে এসেছি। আজকে আমরা কি করব, আমরা ফিজিক্যাল সায়েন্সের বা ভৌত বিজ্ঞানের নতুন সিরিজ নিয়ে এসেছি। সেখানে আমরা ভৌত বিজ্ঞানের ক্লাসগুলো করব। ভৌত বিজ্ঞানের ক্লাসগুলো বা ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়েছি। আজকে এই 2016 সালের কোশ্চেন পেপার হবে। তো সেটা চলো খুলে ফেলি। এটা 2016 সালের, আমি অনলাইন থেকে নিয়েছি, মানে গভর্নমেন্টের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকেই নিয়েছি। তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো, আমার সঙ্গে কোশ্চেনগুলো একটু মিলিয়ে নাও, বা অ্যান্সার কী হতে পারে সেইগুলো একটু ভালো করে একটু ডিসকাস করা যেতে পারে। তো তোমরা নিশ্চয়ই তোমাদের টিচার আছেন, তার কাছে নিশ্চয়ই তোমরা হেল্প পাও ভৌত বিজ্ঞানের, কিন্তু এখানে তোমরা দেখবে কোশ্চেনগুলো তোমাদের ক্লাসের অনুসারে সবগুলো কিন্তু নেই, একটু আলাদা আছে। যেমন এই কোশ্চেনটার দিকে তাকানো যেতে পারে। এখানে কি বলছে না, এই কোশ্চেনে কিন্তু অনেকবার এসছে, আসার সম্ভাবনা খুব বেশি, মানে ধরে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। যারা অনলাইনে ক্লাস করছো, আমার কাছে পড়ো না, তাদের জন্য আমি বলছি যে এটা অ্যান্সার কি হবে না, অ্যান্সারটা তোমরা অনেকেই ভুল করবে। যে জলের ক্ষেত্রে জলের ক্ষেত্রে একটা ব্যতিক্রান্ত প্রসারণ হয়। ব্যতিক্রান্ত মানে কি? ব্যতিক্রান্ত প্রসারণ হয় মানে কি? এটা অদ্ভুত ব্যাপার যে দেখা যায় 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি জলের কি হয়, উষ্ণতা বাড়লে, আমরা জানি কি উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। জিনিসটা কি? আয়তন বাড়া মানে কি? জায়গাটা ছড়িয়ে পড়ে। ধরো একটা জিনিস, এইটুকু একটা জিনিস ছিল, যখন আমি হিট করব, হিট করলে কি হবে, জিনিসটা আরো বড় হবে, আর আরো বেশি করলে আরো বড় হবে। যেন বেলুনের ভিতরে বাতাস আছে, গরম বাতাস, যদি বাতাসটাকে গরম করতে থাকে ভিতরে আরো বড় হতে থাকবে, এরকম ব্যাপারটা হতে থাকবে। জলের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু একটু সমস্যা হয়। জলের ক্ষেত্রে কি হয় না, জলের ক্ষেত্রে প্রথমে যখন হিট দেওয়া হবে, টেম্পারেচার দেওয়া হবে, প্রথমে কি হবে না, প্রথমে ওর কি হবে না, আয়তন হ্রাস পাবে। মানে ধরো জল এরকম একটা ছিল, হিট দিয়েছো, হিট দেওয়ার ফলে কি হবে, জল 4 ডিগ্রি সেলসিয়াস অবধি পর্যন্ত, এই 4 ডিগ্রি সেলসিয়াস অবধি পর্যন্তই হয়। এটা ব্যতিক্রান্ত প্রসারণ আর কি। জলের আয়তন ক্রমশ কমতে থাকবে, কমে এইটুকু হবে। তারপর যখন টেম্পারেচার দেবে, মানে 4 থেকে 100 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস অবধি পর্যন্ত, তখন আস্তে আস্তে বাড়তে হবে। লাস্টে এতটাই মলিকুলগুলো এত বড় হয়ে যাবে, তখন তারা নিজের কাছে থাকতে পারবে না, তারা লাস্টে বাষ্প হতে শুরু করবে। তাহলে কি হবে অ্যান্সারটা না, এই 4 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবে, 0 থেকে 4 ডিগ্রি জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ শুধুমাত্র জলের ক্ষেত্রেই হয়। এই 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি পর্যন্ত হয়। মানে উষ্ণতা বাড়লে যে আয়তন, মানে আকারটা বৃদ্ধি পাচ্ছে, আয়তন বাড়ছে, আয়তনটা না বেড়ে কি হয়, প্রথমটা হ্রাস পায়, পরে আস্তে 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 বৃদ্ধি পায়। শুধুমাত্র জলের এই 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি পর্যন্তই হয়, কিন্তু অন্যান্য কোনো লিকুইডের ক্ষেত্রে জিনিসটা দেখা যায় না। হয়ে গেল? তাহলে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা আমি এখানে কি করব না, এই অ্যান্সারটা করব যে প্রথমে হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে, হয়েছে? ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এই কোশ্চেনটা সবসময় মাথায় রাখবে। এই কোশ্চেন দেওয়া আছে মানে প্রথমে এরকম হবে, নর্মাল যেরকম অ্যান্সার সেরকম হবে না। প্রথমে হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে। শুষ্ক বরফ, এটা তো তোমরা সবাই জানো। শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ হচ্ছে কঠিন CO2, কার্বন ডাইঅক্সাইডকে যদি কঠিন অবস্থায় পরিণত করা হয়, চাপ দিয়ে লিকুইড থেকে কঠিন করা হয়, তাহলেই হবে। এই কোশ্চেনটা কিন্তু একটু ঝামেলা আছে। বলছে 3টি রোধ R1, R2, R3 সেখানে শ্রেণী সময়যুক্ত কর। শ্রেণী সময়যুক্ত করা মানে কি? ধরো একটা লাইট লাগানো আছে, এই লাইট বা এরকম বাল্ব আমরা দেখেছি ছোটবেলায়, বা এমনি তোমাদের ঘরে LED বাল্বও থাকতে পারে। একটা পয়েন্ট এখানে আছে, একটা প্লাস একটা মাইনাস, এরকম করে ব্যাটারির সঙ্গে লাগানো আছে। আচ্ছা, তুমি আরেকটা এরকম লাইট নিয়েছো, আমি অন্য একটা কালার নিই, সেই লাইটটাও তুমি এরকম ভাবে লাগিয়েছো। ব্যাটারির প্রথম প্রান্তের সঙ্গে প্লাসের সঙ্গে এখানে লাগিয়েছো, এরকম একটা লাগিয়েছো। তুমি আরেকটা লাইট লাগিয়েছো, সেটা এরকম ব্যাটারির প্লাসের সঙ্গে এরকম লাগিয়েছো, এরকম করে এসে জুড়েছে। এইভাবে জোড়ানো যেতে পারে। আরেকটা করা যেতে পারে, আরেকটা কিভাবে করা যেতে পারে, ধরো তুমি এখানে একটা ব্যাটারি প্লাস, এটা মাইনাস, ব্যাটারির এই প্রান্ত নিয়ে একটা লাইটের সঙ্গে জুড়েছো, হয়েছে। এই আরেকটা যে প্রান্ত আছে, সেই প্রান্তটাকে কি করেছো, ব্যাটারির এই প্রান্তের সঙ্গে, ব্যাটারির নেগেটিভের সঙ্গে না জুড়ে কি করেছো, আরেকটা লাইটের সঙ্গে জুড়ে দিয়েছো, অন্য একটা লাইটের সঙ্গে জুড়ে দিয়েছো। এই অন্য একটা লাইট নিলাম, অন্য একটা লাইটের সঙ্গে এই প্লাসের সঙ্গে জুড়ে দিয়েছো, এরকম হয়েছে। আবার ওই তারটা যেটা নেগেটিভ প্রান্তটা যেটা আছে, যেটা ব্যাটারি যুক্ত, সেটা না করে আমি কি করলাম, আর একটা লাইটের সঙ্গে জুড়ে দিয়েছি, এই প্লাসের সঙ্গে জুড়ে মাইনাসটাকে লাস্টে এসে জুড়েছি। দেখো, তাহলে প্লাসটা এরকম করে গিয়ে এখানে লাইট ধরা হলো, তাহলে এখানে এলো, এর প্লাসের সঙ্গে এই প্লাসটা জুড়লাম, এর মাইনাসের সঙ্গে আবার প্লাসটা জুড়লাম, মাইনাসটা লাস্টে এখানে জুড়েছে।
এটাকে বলা হয় শ্রেণী সমবায়, আর এটাকে সমান্তরাল সমবায়। আমাদের বাড়িতে যে কারেন্টের লাইনগুলো সব জ্বলে, সব কিসে জ্বলে না, সবগুলো কিন্তু এই তোমার সমান্তরাল সমবায় জ্বলে। এই সমান্তরাল সমবায় কি হয়, আমরা দেখবো সমস্ত পয়েন্টে, ঘরে যে কোনো জ্যাক হোক পয়েন্ট হোক, সমস্ত জায়গায় কি হয়, ভোল্টেজটা সেম থাকে, সবাই 200 ভোল্টের কাছাকাছি থাকে। এখানে ভোল্টেজটা সেম থাকে, ভোল্টেজটা সেম থাকে, কি থাকে না, ভোল্টেজ সেম থাকে। আর এতে কি হয় না, এইগুলোতে এখানে কারেন্ট অপচয় কম হয়, কারণ এখানে রোধের মানটা, আর এর মানটা, এই R1 যেগুলো রোধ আছে, R1/R2 R1 + R2, এখানে টোটাল রোধের মান। আর এখানে রোধের মান, আর এর মান হবে R1 + R2। শ্রেণী সমবায় টোটাল যে বাধা বা রোধের মানটা হবে, যতগুলো রোধ আছে সেই রোধকে যোগ করলে টোটাল যে রোধটা পাওয়া যাচ্ছে তারগুলো যোগফল। আর এর ক্ষেত্রে কি হবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধের মান হবে দুটো রোধের গুণফল বাই তাদের যোগফল, R1/R2, R1 × R2 R1 যুক্ত R2, দুটোকে গুণ করে দুটোকে যোগ করে ভাগ করলে এটা বেরোবে। এটা তোমাদের স্যার তোমাদের শিখিয়ে দেবেন, আমি জাস্ট বুঝিয়ে দিলাম জিনিসটা কিভাবে আছে। কারণ এইখানে আমি এখানে ওই সময় নিয়ে যে ডিসকাস করা যে কেন এই জিনিসটা হয়, অনেকগুলো ব্যাপার আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাড়িতে তাহলে কি এখানে কোশ্চেনটা দেওয়া আছে যে এই তিনটে এরকম করে শ্রেণী সমবায় রাখা আছে, তাহলে কি সমান থাকে। তাহলে এরকম একটা বাল্ব, ধরো বাল্বকেও আমি রোধ হিসেবে ধরতে পারি, তিনটে এরকম বাল্ব আছে, রাখা আছে। আমরা বাড়িতে দেখেছি কি, প্লাস মাইনাস যে কোনো পয়েন্টে তুমি যাও না কেন, সেখানে ভোল্টেজ বা ভি হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকে, মানে সব জায়গায় সমান থাকে, বাড়ির এক প্রান্ত অন্য প্রান্ত কনস্ট্যান্ট থাকে, সব সমান্তরাল সমবায়। কিন্তু শ্রেণী সময় এই তড়িৎ প্রবাহ আইটা সমান থাকে, মানে কি I1 = I2 = I3, এইটা সমান হবে, বোঝা গেল? এই তড়িৎ প্রবাহটা সেখানে সমান হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো সোডিয়াম জিঙ্কের, এটা খুব সহজ কোশ্চেন, N2 সোডিয়াম জিঙ্কের। আচ্ছা, এই বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে। তাহলে এফ এর মানটা কি বলতে আছে, সেলসিয়াস পার্টের দ্বিগুণ মানে 2C হবে। ফারেনহাইটের মান 2 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি কি C/5 = F - 32/9। এই মানটা ওখানে বসাও, দিলে হয়ে যাবে। তাহলে F/C অনুপাতের নিয়ম করো, 2/1, F এর মান 2, C এর মান 1, তাহলে এখানে 1 বসাও, আর C এর মানটা সেখানে কি হবে, C এর মানটা 1 হলো, F এর মানটা হচ্ছে সেখানে 2 হলো, ঠিক আছে। এরকম করে তোমরা x ধরে করতে পারো, এখানে x ধরে নাও, 2x, তো এরকম করে x ধরে করবে, অঙ্কটা হয়ে যাবে, কিছু নেই, সাধারণ অঙ্ক। 9x, এখানে 2x হলো, 9x 2x মানে 7x, আর এখানে 64, এরকম করে অঙ্কটা বের করে, বুঝতে পেরেছো তো? এমন কোনো ব্যাপার না, করা যাবে। তো নেক্সট কোশ্চেন, আচ্ছা, এক আলোকবর্ষ, এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। এই কোশ্চেনটা পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু, এটাও ভিভিআই অঙ্ক। তাহলে 9.46 × 10⁻, কত হবে? 9, এখানে 9 হবে না 12 হবে? না 12 কিমি, পরিষ্কার কথা। প্রথমেই অ্যান্সারটা আমি বলে দিলাম। এবারে আছে, যদি অনেক সময় এরকম না দিয়ে, এই ধরো এটা করেছে, এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে, একটা দেওয়া আছে, তোমার কনফিউশন করার জন্য দেওয়া আছে 9.46, 946 × 10⁻9 কিমি দেওয়া আছে। তো এইটা আর এটার মধ্যে অ্যান্সার মধ্যে পার্থক্য কি? দেখো 946 মানে কি, 946 মানে কি, আর 9.46 এর মধ্যে পার্থক্য কি? আমি 9.46 কে আমি এভাবে লিখতে পারতাম, 946 লিখতে পারতাম, তাহলে এই শূন্যগুলো নিচে চলে আসতো, 100 চলে আসতো, আর এখানে 10⁻12 আসতো, 12 কিমি আসতো কি আসতো না বলো? আসতো। এবার সূচকের ক্লাস যদি তোমরা দেখে দেখো, তাহলে এটা বুঝতে পারবে এটা মানে কি, এটা মানে কি। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? তাহলে 946 ইন্টু নিচে 100 মানে 10², তাহলে উপরে 12 ছিল, -2 মানে 10⁻10 হবে আর কি। তাহলে এটা 10⁻10 হবে। যদি এটার জায়গায় যদি এটা লিখে দিত 946 ইন্টু 10⁻10 কিমি হতো, তাহলে এই অ্যান্সারটা হতো। কিন্তু যেহেতু 9 আছে, অ্যান্সারটা হবে না, ঠিক আছে। সূচকের অঙ্ক এরকম করে পড়েছে। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যে একটি বস্তু অভিকর্ষের অধীনে অবাধে পড়ছে, অবাধে পতনশীল বস্তুর ওজন সবসময় 0 হয়, তাহলে বস্তুর ওজন কত হবে? 0 হবে, 0 হবে। আমরা আগেই বলেছি যে বস্তুর ওজন মানে যে বল দ্বারা, ওজন মানে এক ধরনের বল, অভিকর্ষ বল, যে বল দ্বারা পৃথিবীতে যে বস্তু কোনো বস্তুকে আকর্ষণ করে, তাহলে বস্তুর ওজন তৈরি হয়, অভিকর্ষ বল তৈরি হয়।
আর এটা মানে কি মাস ইন্টু গ্র্যাভিটেশন, এম ইন্টু জি। মাস মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণের মান, ওজন মানে এইটা। তাহলে বলের একক কি না, বলের একক হচ্ছে হয় নিউটন অথবা ডাইন, যে কোনো একটা হবে। আর ওজনের একক কি, ওজনের একক কি গ্রাম ওজন, গ্রাম ওজন অথবা অথবা কি কিগ্রা ওজন। আমরা কিগ্রা ওজন এভাবে লেখা হয়, কিগ্রা ওজন। তাহলে গ্রাম ওজন কার সঙ্গে সমান হবে, গ্রাম ওজন মানে হচ্ছে ডাইন, আর কিগ্রা ওজন মানে নিউটনের সঙ্গে সমান। ব্যাপারটা একটু এলোমেলো যদি লাগে, এটা আমি পরে হয়তো কখন জিনিসটা তোমাদের স্যারের কাছে তোমরা জিজ্ঞেস জেনে নেবে, কারণ আমি ম্যাথস আর রিজনিং আমি ধরে ধরে করাই, কিন্তু এখানে সায়েন্সটা ধরে ধরে করার মতো সম্ভব নয়। এটা আমাদের কাছে যারা পড়তে আসে তাদেরকে অনেকবার বলেছি, তাও আমি এখানে যেটুকু বললাম সেটুকু একবার যদি শুনে নেবে বুঝতে পারবে। ওজন মানে ওজন মানে হচ্ছে অভিকর্ষজ বল। এই বলের একক কি নিউটন অথবা ডাইন, আর ওজনের একক কি গ্রাম ওজন বা কিগ্রা ওজন। তাহলে ওজন, তাহলে গ্রাম ওজন মানে সিজিএস একক, সেটা ডাইনের সঙ্গে সিজিএস এর সঙ্গে সমান হবে। নিউটনটা হচ্ছে সেসাই একক, সেটা কিগ্রা ওজনের সঙ্গে সমান হবে। হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, তাহলে নেক্সট কোশ্চেন এখানে কি আছে না, কেলভিন স্কেল জলের স্ফুটনাঙ্কের মান কত। তাহলে কেলভিন স্কেল, কেলভিন মানে কে দিয়ে হবে। আচ্ছা, কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক আর উচ্চ স্থিরাঙ্ক কত না, খুব সহজ। নিম্ন স্থিরাঙ্ক তোমাদের বইতে আছে, এই 273 ডিগ্রি, 273 কেলভিন থেকে 373 কেলভিন। জলের জলের যে জলের মানের সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের উপর ডিপেন্ড করছে। তাহলে জলের স্ফুটনাঙ্ক কত না 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত 373 কেলভিন, এটা আনসার হবে। আচ্ছা, ব্লু ভিট্রিয়ল, এটা পরীক্ষা অনেকবার পড়ে, এটাও ভালো কোশ্চেন, এটাও খুব ভিভিআই। ব্লু ভিট্রিয়ল মানে না, এই যে আমাদের মানে নীল চাষ হতো না, নীল বিদ্রোহ, নীল চাষ, নীল বিদ্রোহ এইটাই CuSO4 5H2, এটা ব্লু ভিট্রিয়ল, টুতে। আর যদি FeSO4 ফেরাস সালফেট ইন্টু 7H2 হতো, সেটাকে বলা হতো গ্রিন ভিট্রিয়ল। গ্রিন মানে গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল এটা হতো, ঠিক আছে। গ্রিন ভিট্রিয়ল, এটা ব্লু মানে ব্লু কালার, এটা গ্রিন কালার হয়। ঘনত্বের মাত্রা কি, এটা ঘনত্বের মাত্রা মানে দেখো, মাত্রাকে mLT, এম মানে মাস, এম মানে মাস বা ভর, বাংলায় বলে ভর। এল মানে লেন্থ, লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে, এল মানে দৈর্ঘ্য। আর টি মানে টাইম বা সময়, এভাবে প্রকাশ করা হয়। তাহলে ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ঠিক আছে। ভর মানে কি, ভর মানে মাস, এম এ বলেছে মাস। আয়তন মানে কি লেন্থ, লেন্থের কিউব। তাহলে এম এল টু দি পাওয়ার -3। তাহলে এম, তাহলে ভর বাই আয়তন কি হলো না এম বাই এল কিউব, এম বাই এল কিউব কোনটা আছে, এম এল টু মানে এইটা, অ্যান্সার হয়ে গেছে। নেক্সট, অম্লগ্রাহিত, অম্লগ্রাহিত মানে অ্যাসিড, মানে এইটা, এটা কি ক্যালসিয়াম CH হল টু, এটা ক্ষার। এটা কটা অ্যাসিডকে নিতে পারে, কটা অ্যাসিডকে নিতে পারে দেখো, ক্যালসিয়ামের এই COH এর হোল টু, এখানে কার জন্য এটা ক্ষার না ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়াম হচ্ছে ক্ষার +2, ক্যালসিয়াম +2 আছে। তাহলে এখানে যদি এটাকে নিউট্রালাইজ করতে যাই, মানে কি ক্ষারটাকে আমি সমান করতে যাই, তাহলে কি হবে না এখানে অ্যাসিড দিতে হবে। কতটা অ্যাসিড দেবে, 2টো অ্যাসিড লাগবে, 200 অ্যাসিড। তাহলে এই দুটো যে অ্যাসিড নিতে পারছে ক্যালসিয়াম, এটাই তার অম্লগ্রাহিতা, এটা 2 অ্যান্সার হবে। বলছে চুম্বকের দণ্ড দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে চুম্বক দৈর্ঘ্য কি হয়। আচ্ছা, আমরা জানি যে এটা ধরো চুম্বক, তাহলে এটা ধরো 6 সেন্টিমিটার, তাহলে এই পয়েন্ট থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 6 সেন্টিমিটার। আচ্ছা, আমরা জানি কি চৌম্বক দণ্ডের যে চৌম্বক ক্ষেত্রগুলো হয়, একটু ভেতরে পোলগুলো হয়, ভেতরের দিকে অবস্থান করে, মানে যদি এটা এই শেষ প্রান্ত হয়, শেষ প্রান্ত থেকে ভেতরের দিকে অবস্থান করে, তাহলে এর এর দৈর্ঘ্য কত নিশ্চয়ই 6 সেন্টিমিটার থেকে কম হয়। তাহলে চৌম্বক দৈর্ঘ্য অবশ্যই কি হবে 6 সেন্টিমিটারের থেকে, এখানে যা কোশ্চেন দেওয়া আছে কম হবে, মানে তার নিজস্ব যে দৈর্ঘ্য তার থেকে নিশ্চয়ই কম হবে। তাহলে এটা হয়ে যাবে, এটা অ্যান্সার হবে। চাপ বৃদ্ধি করে বিশুদ্ধ তলের স্ফুটনাঙ্ক একদম বাড়ে। তরলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তরল চাপ বৃদ্ধি যদি তুমি করো, চাপ বাড়াতে হবে, এমনি টেম্পারেচার বাড়াচ্ছ তাহলে হবে না, কিন্তু মানে বিশুদ্ধ তরল বলেছে, জলও বলেনি, তাহলে চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক বাড়ে। আচ্ছা, বলতে কোনো আলোরশ্মি আপতন কোণ 60 ডিগ্রি হলে ওই তলের প্রতিফলন বলে চ্যুতিকোণ হবে। চ্যুতিকোণ মানে কি, তাহলে একটা এই প্লেন আছে, মানে সমতল আছে, এখানে তো লাইটটা পড়েছে, যে কোণে পড়বে সেই কোণে অভিলম্বের সঙ্গে সেই কোণে রিফ্লেক্ট হয়ে যাবে, তাহলে এরকম করে রিফ্লেক্ট হয়ে পড়ে চলে যাচ্ছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে একটা অভিলম্ব করা হয়, মানে একটা করা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা করা হয়, এরকম ডট 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 করে দেখা হয়। তাহলে লাইটটা এই পাশে পড়ে তাই এদিকে চলে গেছে। যদি লাইটটা যদি ওখানে কোনো রকম কোনো না থাকতো, মানে এই যে মানে প্লেনটা আছে, প্লেনটা যদি না থাকতো, যদি মুছে দিতাম, তাহলে কি হতো, মানে যদি না থাকতো তাহলে কি হতো লাইটটা,
তাহলে লাইটটা এইভাবে আসতো, কিভাবে আসতো দেখাচ্ছি দেখো, লাইটটা এইভাবে আসার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে একটা প্লেন আছে মানে কি সমতল ভূমি আছে বা আয়না আছে, কাঁচ আছে, যাই বলো না কেন, এইখানে একটা থাকার ফলে কি হচ্ছে, এই এখানে একটা থাকার ফলে কি হচ্ছে না ও হয়ে যাচ্ছে, রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, চ্যুতিকোণ মানে যে কোণে যাওয়ার কথা ছিল, যে কোণে সে চলে যাচ্ছে সেটাকে চ্যুতিকোণ বলে। তো যে কোণে যাওয়ার কথা ছিল মানে কি না এই টোটাল কোণে যাওয়ার কথা ছিল কত না 180, এই কোণটা যদি আমি এখানে এই পয়েন্টের সাপেক্ষে ভাবি, তাহলে এখানে যদি প্লেন ছিল, এরকম একটা প্লেন ছিল, প্লেনে এখানে পড়ে এই অনুসারে বেরিয়ে গেছে, কিন্তু তার যাওয়ার কথা উচিত ছিল এই অনুসারে, কিন্তু সে গেল কি কোন অনুসারে না এই কোণ অনুসারে। তাহলে কত ডিগ্রি চ্যুতিটা হলো না যাওয়ার কথা ছিল এই থেকে যদি প্লেন না থাকতো এই অনুসারে যেত, তাহলে 100, এটা তো এই কোণটার মান কত না সরলরেখা 180 ডিগ্রিতে। কিন্তু তার সে কতটায় ফিরে গেছে না এই যে কোণে দেখো আপতন কোণ 60 ডিগ্রি হলে ওই তল থেকে প্রতিফলনের চ্যুতিকোণ কত হবে, তাহলে এই কোণটাতে সে তাহলে এই যে ফিরে গেছে, তাহলে এই কোণে সে চলে গেছে, এই কোণে এসে চলে গেছে, এই কোণে এসে চলে গেছে, তাহলে এখানে এই কোণটা এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা, তাহলে কোন কোণে গেছে না 60 ডিগ্রি কোণে চলে গেছে, তাহলে এইটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। ঠিক আছে, আপতন কোণ 60 ডিগ্রি হলে তাহলে এখানে 60 ডিগ্রি কোণে চলে গেছে, তাহলে ওই তাহলে চ্যুতি, তাহলে এখানে এটা হচ্ছে দেখো, তাহলে কি আপতন কোণ 60 ডিগ্রি, আপতন 60 ডিগ্রি মানে কি না অভিলম্বের সঙ্গে যে কোণটা হয় সেটা 60 ডিগ্রি হয়, তাহলে এর প্রতিফলন কোণটা হবে 60 ডিগ্রি, তাহলে 60 60 120 ডিগ্রি, আর টোটালটা কত হবে 60 প্লাস 60 120 ডিগ্রি, তাহলে টোটাল 180 ডিগ্রির মধ্যে এই কোণটা কত বাকি থাকলো 120 মধ্যে যদি 180 মধ্যে 120 চলে যায় তাহলে 60 ডিগ্রি পড়ে থাকলো, তাহলে অ্যান্সার হবে 60 ডিগ্রি। বোঝা গেল কি গেল না, অ্যান্সারটা এটা হবে। তাহলে আপাতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 60 ডিগ্রি হবে, টোটাল কোণটা কত 120 ডিগ্রি, তাহলে সে যাচ্ছে কোন কোণে না যাচ্ছে তোমার 180 ডিগ্রি কোণে যাওয়ার কথা ছিল, কিন্তু সে চলে গেছে এই কোণে চলে গেছে। ঠিক আছে, নেক্সট, ঘরের উষ্ণতায় ব্রোমিন হলো লিকুইড তরল। আচ্ছা, এটা কি পরস্পর দেখো না কার্বন আছে নাইট্রোজেন যে পরস্পর আলাদা গোত্রের, তাহলে এটা কখনো আইসোটোপ হবে না। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান হবে, মানে নিচের সংখ্যাটা সমান হবে, নিচের লোক যদি সমান হয় তাহলে দুটো একই এলিমেন্ট হতে হবে, সেটা হবে না। তাহলে ভর সংখ্যা সমান, তাহলে এটা আইসোবার হয়েছে। বলছে 3 কেজি একটা বস্তুর ওজন কত হবে, তাহলে ডব্লিউ সমান একটু আগে বললাম এম ইন্টু জি, মানে মাস ইন্টু গ্র্যাভিটেশন। মাস কত এখানে 3 কেজি, গ্র্যাভিটেশন কত 10, এটা মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এসআইতে আছে, এটা এতে আছে, তাহলে 30 নিউটন হতে পারে, ওয়েট হবে নিউটন হতে পারে, বা 30 কেজি ওয়েট, এটা হবে, এটার অ্যান্সার হবে, দুটোর অ্যান্সার হবে। বোঝা গেল, এখানে একটা অ্যান্সার হলেই হবে, কেজি ওয়েট আর নিউটন একই জিনিস। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা এখানে আমাদের শেষ কোশ্চেন। হ্যাঁ, 7 গ্রাম ভরের একটা খন্ড লোহার উষ্ণতা এত ডিগ্রি সেলসিয়াসে এত করতে হবে, পরিণত দেওয়া আছে, সিজিএস দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে, এটা সিজিএস একক দেওয়া আছে। তাহলে আমরা জানি কি এম ইন্টু এস ইন্টু টি, মাস ইন্টু আপেক্ষিক তাপ, মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু টেম্পারেচার বৃদ্ধি। ভর কত এখানে না 60 গ্রাম, এস মানে কত না এস এর মান দেওয়া আছে, এই আপেক্ষিক তাপের মানকে এস বলা হয় 0.12, আর টি মানে কত 100 ডিগ্রি, তাহলে কত হচ্ছে তাহলে 12×6 = 72, মানে 720 ক্যালোরি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ। তো আমি এটা চট করে এটা বললাম, এখানে অনেক কঠিন জিনিস আছে, কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, আমার ক্লাস ফলো করতে থাকো, দেখবে তোমাদের কোশ্চেন কমন আসবেই আসবে।